আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও ক্লাসে গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রী এবং আমাদের শুভাকাঙ্ক্ষীদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বাড়িতে ভালো আছো। এই দুর্যোগের মুহূর্তে তোমরা কেউই প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবে না। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র থেকে। আলোচনার বিষয় হচ্ছে কারক ও বিভক্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, এই আলোচনা শেষে তোমরা যা জানবে তা হলো কারক ও বিভক্তির সংজ্ঞা জানবে, কারক ও বিভক্তি নির্ণয় করতে পারবে, সম্বন্ধ ও সম্বোধন পদ সম্পর্কে জানবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, আমি একটি শব্দ লিখলাম কারক। কারক কাকে বলে? কারক অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। আমরা এটাকে সংজ্ঞা এভাবে দিতে পারি, বাক্যস্থিত নাম পদের সাথে অর্থাৎ বিশেষ্য বা সর্বনাম পদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ক্রিয়াটি যে পদের সাথে অন্বয় তৈরি করে বা সম্পর্ক তৈরি করে বা সম্বন্ধ সৃষ্টি করে তাকে বলা হয় কারক। আমি একটি বাক্য লিখবো, ওটা তোমরা খেয়াল করো। বৈশাখী ভোরে বাগান হতে নিজ হাতে মালা তৈরির জন্য, বৈশাখী ভোরে বাগান হতে নিজ হাতে মালা তৈরির জন্য ফুল তুলে এনেছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, এই বাক্যটি থেকে আমরা কারক নির্ণয় করব। এই বাক্যটিতে ক্রিয়াপদ রয়েছে তুলে এনেছে। ভালো করে খেয়াল করো, এখানে ক্রিয়াপদ হচ্ছে তুলে এনেছে। আমরা এই ক্রিয়াপদকে প্রশ্ন করব, কে তুলে এনেছে? উত্তর পাওয়া যাবে বৈশাখী। এটি হচ্ছে কর্তা কারক। এরপরে প্রশ্ন হচ্ছে কি তুলে এনেছে? উত্তর পাওয়া যাবে ফুল। এটি হচ্ছে কর্ম কারক। এরপরে প্রশ্ন কি দিয়ে তুলে এনেছে? উত্তর পাওয়া যাবে নিজ হাতে। নিজ হাতে, এটি হচ্ছে করণ কারক। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, এরপরে প্রশ্ন হলো কিসের জন্য তুলে এনেছে? আমরা উত্তর পাবো মালা তৈরির জন্য। মালা তৈরির জন্য, এটি হচ্ছে নিমিত্ত বা সম্প্রদান কারক। এরপরে প্রশ্ন হচ্ছে কোথা হতে তুলে এনেছে? উত্তর হচ্ছে বাগান হতে। এটি হচ্ছে অপাদান কারক। এরপরে প্রশ্ন হচ্ছে কখন তুলে এনেছে? আমরা উত্তর পাবো ভোরে। এটি হচ্ছে অধিকরণ কারক। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, একটি বাক্য থেকে আমরা প্রশ্ন করে করে 6টি উত্তর পেয়েছি এবং 6টি উত্তর দ্বারা 6টি কারক পাওয়া গেছে। আমরা এগুলো দেখি। তাহলে কারক কত প্রকার আমরা এই প্রশ্নের উত্তরে জানলাম। কারক হচ্ছে 6 প্রকার। 1 কর্তা কারক, কর্মকারক, করণ কারক, নিমিত্ত কারক বা সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক।
এবারে আমরা জানবো বিভক্তি সম্পর্কে। বিভক্তি কাকে বলে? বিভক্তি হচ্ছে সহজ কথায় বর্ণ বা বর্ণ সমষ্টি। একে আমরা এভাবে সংজ্ঞা দিতে পারি, বাক্যস্থিত নামপদের সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে অন্যান্য পদের সাথে সম্পর্ক স্থাপনের জন্য ক্রিয়া সম্পাদন করে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় বিভক্তি। বিভক্তি প্রধানত দুই প্রকার, নাম বা শব্দ বিভক্তি, যেমন নদীতে, আবার দুই নম্বর হচ্ছে ক্রিয়া বিভক্তি, যেমন পড়তে। এছাড়া কারকের বিচারে বিভক্তি 7 প্রকার, আমরা এখন সেগুলো জানব। প্রথমা বিভক্তি শূন্য, দ্বিতীয়া বিভক্তি হচ্ছে কে, রে, এ, রে। তৃতীয়া বিভক্তি হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। শিক্ষার্থীদের তোমরা লক্ষ্য করো এদিকে। চতুর্থী বিভক্তি হচ্ছে কে, রে, এ। তোমরা এখানে নিশ্চয়ই খেয়াল করেছো দ্বিতীয় এবং চতুর্থী একই ধরনের বিভক্তি। সুতরাং এখানে আমরা যদি কর্মকারক হয় সেক্ষেত্রে দ্বিতীয় বিভক্তি ধরবো, আর যদি সম্প্রদান কারক হয় সেক্ষেত্রে চতুর্থ বিভক্তি ধরবো। পঞ্চমী বিভক্তি হতে, থেকে, চেয়ে। ষষ্ঠী বিভক্তি র, এর। সপ্তমী বিভক্তি এ, অ, তে। শিক্ষার্থীদের তোমরা খেয়াল করো, এখানে আমরা বিভক্তি কারকের বিচারে 7 ধরনের বিভক্তি পেয়েছি। প্রথমে বিভক্তি হচ্ছে শূন্য, দ্বিতীয় কে, রে, এ, রে, তৃতীয় হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক, চতুর্থী বিভক্তি কে, রে, এ, রে, পঞ্চমী হচ্ছে হতে, থেকে, চেয়ে, ষষ্ঠী বিভক্তি হচ্ছে র, এ, এবং সপ্তমী বিভক্তি হচ্ছে এ, অ, তে। এবারে আমরা জানবো সম্বন্ধ পদ ও সম্বোধন পদ কি। সম্বন্ধ পদ, শিক্ষার্থীবৃন্দ তোমরা এদিকে লক্ষ্য করো। আমরা জানি বাক্যস্থিত নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটিকে কারক বলে, আর এর সংজ্ঞাটি অন্যরকম। বাক্যস্থিত যে পদের সাথে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নাই কিন্তু ওই পদের সাথে বাক্যের অন্যান্য পদের সম্পর্ক আছে, ওই পদটিকে বলা হয় সম্বন্ধ পদ। যেমন রামের ভাই ঢাকা যাবে। তোমরা লক্ষ্য করো এখানে ক্রিয়াপদ হচ্ছে যাবে। এই যাবে ক্রিয়াপদের সাথে রামের সরাসরি কোনো সম্পর্ক নেই, কিন্তু রামের সাথে তার ভাইয়ের সরাসরি সম্পর্ক রয়েছে। আবার বিভক্তির বিচারে সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তির ব্যবহার হয়। এখানে লক্ষ্য করো, দেখো রামের শব্দটিতে কি বিভক্তি রয়েছে, অর্থাৎ আমরা এভাবে রামের শব্দটাকে আলাদা করতে পারি, রাম যোগ এর, এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি। সুতরাং এখানে রামের পদটি হচ্ছে সম্বন্ধ পদ। এবারে আমরা জানবো সম্বোধন পদ। সম্বোধন পদ, সম্বোধন শব্দের অর্থ আহ্বান করা।
যার মাধ্যমে কাউকে আহ্বান করা হয় বা কোনো কিছু চাওয়া হয় সেটিকে বলা হয় সম্বোধন পদ। যেমন ওহে ইকবাল, ওহে ইকবাল এখানে এসো। আবার মাধবী এখানে বসো। শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, এখানে ওহে ইকবাল এখানে এসো এবং মাধবী এখানে বসে এই বাক্য দুটিতে ইকবাল ও মাধবীকে সম্বোধন করে কথা বলা হয়েছে। সুতরাং এখানে ইকবাল ও মাধবী হচ্ছে সম্বোধন পদ। কর্তৃকারক, কর্তৃকারক কাকে বলে? যে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্তৃকারক। অথবা বাক্যের ক্রিয়াকে আমরা যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে কর্তৃকারক পাওয়া যাবে। যেমন ছেলেরা বল খেলে। এখানে যদি আমরা প্রশ্ন করি কারা বল খেলে তাহলে উত্তর পাবো ছেলেরা। এই ছেলেরা এখানে হচ্ছে কর্তৃকারক। আর আমরা যদি বিভক্তি নির্ণয় করতে যাই তাহলে দেখা যাবে এখানে শূন্য বিভক্তি রয়েছে, অর্থাৎ এই ছেলেরা নাম শব্দটিতে কোনো অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত নেই। এখানে যদি আমরা এই বর্ণটিকে সরাই তাহলে হবে ছেলে, সেক্ষেত্রে এটি হবে একবচন, কিন্তু এই শব্দটি আছে বহুবচন, অর্থাৎ এখানে রয়েছে শূন্য বিভক্তি। কর্তৃকারককে চার ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে মুখ্য কর্তা। কর্তা যখন নিজে নিজেই কাজ সম্পন্ন করে তখন তাকে বলা হয় মুখ্য কর্তা। যেমন হামিদ বই পড়ে। এখানে হামিদ নিজে নিজে পড়ার কাজটি শেষ করতেছে, হামিদ হচ্ছে মুখ্য কর্তা। আর যদি আমরা বিভক্তি নির্ণয় করতে যাই তাহলে এখানে পাবো শূন্য বিভক্তি। এরপরে প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা যখন মূল কর্তা অন্য কারো দ্বারা ক্রিয়া সম্পাদন করে তখন সেই মূল কর্তাকে বলা হয় প্রযোজক কর্তা। যেমন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। এখানে প্রযোজক কর্তা হচ্ছে শিক্ষক, কারণ শিক্ষক ছাত্রদের দ্বারা পড়ানোর কাজটি সম্পাদন করছে। আবার প্রযোজ্য কর্তা। মূল কর্তা যার সাহায্যে কাজ সম্পাদন করে তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। যেমন এই বাক্যটিতে আমরা খেয়াল করি, শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। এখানে শিক্ষক প্রযোজক কর্তা, কিন্তু যেহেতু ছাত্রদের দ্বারা পড়ানোর কাজ শেষ করছেন বা পড়ানোর কাজটি করছেন সে কারণে ছাত্র হচ্ছে প্রযোজ্য কর্তা। এরপর হচ্ছে ব্যতিহার কর্তা। যখন দুইটি কর্তা পাশাপাশি কাজ সম্পাদন করে তখন তাকে বলা হয় ব্যতিহার কর্তা। যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়। এখানে বাঘে ও মহিষে এই দুটি হচ্ছে ব্যতিহার কর্তা। তোমরা খেয়াল করো, এখানে যদি আমরা বিভক্তি নির্ণয় করতে যাই তাহলে পাবো বাঘে এ বিভক্তি, মহিষে এ বিভক্তি, অর্থাৎ বিভক্তির বিচারে এ বিভক্তি সপ্তমী বিভক্তিতে পড়ে।
এখানে সপ্তমী বিভক্তির ব্যবহার হয়েছে। এবারে আমরা জানবো কর্মকারক। কর্তা যা করে তাই হচ্ছে কর্ম, অর্থাৎ বাকির ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি হবে কর্মকারক। যেমন ধোপাকে কাপড় দাও। এখানে আমরা যদি প্রশ্ন করি কাকে কাপড় দাও, তাহলে উত্তর পাবো ধোপাকে। এই ধোপা হচ্ছে এখানে কর্মকারক। আর বিভক্তি যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে পাবো কে বিভক্তি। মূল শব্দ হচ্ছে ধোপা এবং কে বিভক্তি বিভক্তির স্তরে দ্বিতীয়তে রয়েছে। আমরা জানি দ্বিতীয় চতুর্থ একই বিভক্তি, কিন্তু যেহেতু এটি কর্মকারক সে কারণে এটিকে আমরা দ্বিতীয় বিভক্তি ধরব। এরপরে রয়েছে করণকারক। করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র বা সহায়ক। যে যন্ত্র বা সহায়কের মাধ্যমে কাজ সম্পাদন করা হয় বা ক্রিয়া সম্পাদন করা হয় তাকে বলা হয় করণকারক। যেমন ছেলেরা বল দ্বারা খেলে। আমরা যদি প্রশ্ন করি কি দ্বারা খেলে, তাহলে উত্তর আসবে বল দ্বারা। তাহলে এখানে এটি হচ্ছে করণকারক। আর বিভক্তি যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে পাবো তৃতীয়া বিভক্তি। দ্বারা আমাদের বিভক্তির তালিকায় তৃতীয়ার মধ্যে রয়েছে, সুতরাং এখানে তৃতীয় বিভক্তির ব্যবহার হয়েছে। সম্প্রদান কারক। সম্প্রদান অর্থ হচ্ছে শর্ত ত্যাগ করে কিছু দান করা, আর সেই দান যে গ্রহণ করে সে হবে সম্প্রদান কারক। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও। এখানে ভিক্ষা গ্রহণ করে ভিক্ষুক, সুতরাং ভিক্ষুকে হচ্ছে সম্প্রদান কারক। আর যদি আমরা বিভক্তি নির্ণয় করতে যাই তাহলে পাবো এখানে কে বিভক্তি রয়েছে এবং এটি বিভক্তির তালিকায় দ্বিতীয় ও চতুর্থ স্তরে রয়েছে, কিন্তু যেহেতু সম্প্রদান কারক সেক্ষেত্রে আমরা এটিকে চতুর্থ বিভক্তি ধরব, অর্থাৎ এই বাক্যে চতুর্থ বিভক্তির ব্যবহার হয়েছে। অপাদান কারক। যা থেকে বিরত, উৎপন্ন, জাত, ভীত, পতিত, উদিত এগুলো বোঝা যায়, অথবা যা থেকে ভয় পাওয়া যায় এরূপ বোঝালে তাকে বলা হয় অপাদান কারক। যেমন পাপে বিরত হও, অর্থাৎ পাপ থেকে বিরত হওয়ার কথা বলা হয়েছে, এটি হচ্ছে অপাদান কারক। আর আমরা যদি বিভক্তি নির্ণয় করতে চাই তাহলে পাবো পাপে এই নাম শব্দের মধ্যে রয়েছে এই বিভক্তি এবং বিভক্তির তালিকায় এটি সপ্তমীতে রয়েছে, অর্থাৎ এখানে সপ্তমী বিভক্তির ব্যবহার হয়েছে। এবারে আমরা জানবো অধিকরণ কারক। ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে। এই কারকে স্থান, কাল, পাত্র এই বিষয়গুলো উল্লেখ থাকে। যেমন বনে বা আছে, এখানে স্থান বোঝাচ্ছে বনে, এটা হচ্ছে অধিকরণ কারক। আর বিভক্তি যদি আমরা নির্ণয় করি তাহলে পাবো এই বিভক্তি, অর্থাৎ এই সপ্তমী বিভক্তিতে রয়েছে, সুতরাং এই বাক্যটিতে সপ্তমী বিভক্তির ব্যবহার হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই ছিল আজকের কারক বিভক্তি নিয়ে আলোচনা। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এবং পাশাপাশি যদি বাসায় বসে তোমরা বই অনুশীলন করো তাহলে বিষয়টি আরো পরিষ্কার হবে। তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। তোমাদের সকলকে ধন্যবাদ। বিদায়। আল্লাহ হাফেজ।